প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, পাহাড়ে অশান্তি কেন? বেশ থেমে থেমে গত সর্বশেষ যে পরিস্থিতি লক্ষ্য করা গেল, যে অস্থিরতা, নানা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এবং সেখানে নানা গোষ্ঠীর যে তৎপরতা, এই পরিস্থিতি কেন তৈরি হলো? যে জুলাই বিপ্লবের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা সেটি খতিয়ে দেখার জন্য সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ৩ জন সম্মানিত উপদেষ্টা সেখানে পরিদর্শন শেষে গণমাধ্যমকে তারা জানালেন যে এর পেছনে ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রের উৎস কোথায় সেটি খতিয়ে দেখা প্রয়োজন এবং সেক্ষেত্রে ব্যবস্থাগুলোর যে ব্যবস্থা গ্রহণের জন্য যে সিদ্ধান্তগুলো, আলাপ আলোচনাগুলো প্রয়োজন সেটিও সরকার এ বিষয়ে তৎপর। পাশাপাশি দীর্ঘ সময় ধরে পাহাড়ে কিংবা আমাদের পার্বত্য অঞ্চলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। তাদের সেই কার্যক্রমের যে ধরন কিংবা সেই বিষয়গুলো মানুষের মধ্যে যেরকম প্রশংসা তৈরি করছে, আবার স্থানীয় জনগণ তাদের এই উপস্থিতি বা কর্মকাণ্ডকে কিভাবে মূল্যায়ন করছে সেটিও সম্মানিত আলোচকদের কাছ থেকে জানার চেষ্টা করব। পাশাপাশি যারা পাহাড়ের এই প্রসঙ্গগুলো নিয়ে কাজ করেন, গবেষণা করেন, তাদের যে বক্তব্য সেটি হচ্ছে এখানে যে জনগোষ্ঠী পাহাড় এবং বাঙালির মধ্যে যে ঐক্য, সেই ঐক্য স্থাপন করার ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক দল এবং দেশের মূল ধারার রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, সেই ভূমিকা কতটা সোচ্চার দেখছি সেটি একটি প্রশ্ন। এবং সেই প্রশ্নের পাশে পার্বত্য চট্টগ্রাম যে উন্নয়ন বোর্ড, তারা কী কাজগুলো করছে, সেই কাজের মধ্য দিয়ে যারা পার্বত্য চট্টগ্রামের এই অঞ্চলগুলোতে যারা বসবাস করছেন তাদের মধ্যে কোনো প্রশ্ন বা কোনো অস্বস্তি তৈরি হচ্ছে কিনা সেই বিষয়গুলো আলোচনা করা প্রয়োজন। এই বিষয়গুলোকে সামনে রেখে আলোচনার শিরোনাম পাহাড়ে কেন অশান্তি। এ বিষয়ে আলোচনা করার জন্য ৩ জন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে 2 জন এবং একজন অনলাইনে যুক্ত আছেন। আলোচনা শুরু করার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। সর্বডানে আছেন সিএসটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান, পার্বত্য নিউজের সম্পাদক এবং দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ। আমার ডান দিকে আছেন সেন্টার ফর হিউম্যান রাইটস এবং হিউম্যান ডেভেলপমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম. রেজাউল করিম। আপনাদের 2 জনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান অদূত ভূঁইয়া। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা মেহেদী হাসান পলাশ ভাই আপনার কাছে আসতে চাই যে এই পাহাড়ে যে অশান্তি, বিভিন্ন ধরনের কারণ আমরা যারা আপনারা গবেষণা করছেন, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে কাজ করছেন, তাদের পর্যালোচনা আমরা শুনছি, সরকারের বক্তব্য আমরা শুনলাম। আমরা যদি বিষয়টির একটু গভীরে প্রবেশ করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি আসলে কি আছে এই অশান্তির পেছনে। ধন্যবাদ এশিয়ান টিভির দর্শকদের আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে সম্মানিত উপস্থাপককেও ধন্যবাদ, তিনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের মানে ঠিক একটা উত্তর নাই। হ্যাঁ, আমরা যদি মানে সর্বশেষ অবস্থায় দেখি, সর্বশেষ যে পাহাড়ের অবস্থা, সেখানে আপনার 31শে অক্টোবর পর্যন্ত সেখানে পর্যটনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং গতকাল সেখানকার যে ভিক্ষু সংঘ আছে তারা এবারে মানে পাহাড়ে জানেন চাকমা এবং মারমা এবং অন্যান্য বেশ কিছু জনগোষ্ঠী আছে যারা বৌদ্ধ সম্প্রদায়, তো তাদের একটা খুব বড় অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানটাকে বলা হয় হচ্ছে কঠিন চিবরদান। এবারে তারা কঠিন চিবরদান অনুষ্ঠান বয়কট বা বর্জন করেছে, উদযাপন করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা যদি মানে পর্যটনের বিষয়টা নিয়েই বলি, দেখেন এখন মানে বাংলাদেশে পর্যটনের মৌসুম শুরু হচ্ছে। মানে এই যে বর্জন করার পিছনে কারণ কি? যে শৃঙ্খলার প্রশ্নে বর্জন? আমি আসছি। এখন পর্যটনের মৌসুম, তো পর্যটনের মৌসুম বিশেষ করে যেহেতু হিন্দু সম্প্রদায়ের মানে বৃহত্তম উৎসব দুর্গাপূজা, তো দুর্গাপূজায় কিন্তু আপনার বিপুল পরিমাণে, যেহেতু ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন হিন্দু এবং বাঙালি হিন্দু আছে পাহাড়ে, তো বিপুল পরিমাণ হিন্দু তারা কিন্তু পাহাড়ে যাচ্ছে এবং সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যারা, তারাও কিন্তু ছুটিতে এই সময়টাতে পর্যটনের একটা বড় মানে তৈরি হয়, মানে পাহাড়ে একটা রাশ তৈরি হয়। ঠিক সেই সময়ে এই বর্জনের মানে এই নিষেধাজ্ঞাটা আসার ফলে যে জিনিসটা তৈরি হয়েছে সেটা হলো যে এই যে ধরেন রিসোর্ট মালিকগুলো তারা একটা লসের শিকার হচ্ছে
পাশাপাশি সেখানে পর্যটনের ফলে ওখানকার যে পর্যটন রিলেটেড যারা শ্রমিক, তারা কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক, তারা কিন্তু বাঙালি না। হ্যাঁ, তারা কিন্তু মানে ডে লেবার, তারা কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আপনি প্রশ্ন করেছেন যে এটার কারণ কি? কারণটা হলো এই যে মানে জুলাই বিপ্লব পরবর্তী একের পর এক পাহাড়ে যে অস্থিরতা সৃষ্টি হলো, এবং আমরা দেখলাম বেশ কিছু লোকজন মারা গেল, এবং আরও অস্থিরতার নানা ধরনের ষড়যন্ত্র আমরা শুনতে পেলাম যে সেখানে বিভিন্ন জায়গা থেকে, মানে সমতলের বিভিন্ন জেলায় এবং রাজধানীতে যে সমস্ত মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক আছে, তাদেরকে কৌশলে পাহাড়ে মানে কনসলিডেট করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে আন্দোলন মানে একটা করার জন্য। তো এইরকম একটা পরিস্থিতিতে, এবং এর আগেও আপনারা দেখেছেন যে সাজেকে বেশ কিছু পর্যটক কিন্তু এই পরিস্থিতিতে আটকা পড়ে গেছে, প্রায় 800 পর্যটক আপনার আটকা পড়েছে, এবং তাদেরকে উদ্ধার করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী যখন উদ্ধার করে নিয়ে আসছিল তখনও তাদের উপর হামলা হয়েছে। তো এই পরিস্থিতিতে কিন্তু পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে, পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা চিন্তা করে বন্ধ করা হয়েছে। তো এই যে বন্ধ করা হলো, এতে কিন্তু একটা বিরাট প্রভাব পড়ছে। আরেকটা জিনিস যেটা আমি না, কিন্তু নিরাপত্তার স্বার্থে যদি বন্ধ করা বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হয়, তাহলে সেটি তো করতেই হবে। এবং আরেকটা লাস্টে যেটা বলি, এই যে কঠিন চিবরদান পাহাড়ের কিন্তু খুব মানে বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছোটোখাটো দুটা ঘটনা ঘটেছে দুই জায়গাতে। সারা বাংলাদেশে নির্বাচন পরবর্তীকালে সহিংসতায় হিন্দু সম্প্রদায়ের অনেক জায়গায় মন্দির মানে ভাঙচুরের ঘটনা ঘটেছে, যদিও এটা রাজনৈতিক ছিল, কিন্তু সেইটা নিয়ে কিন্তু পূজা বন্ধ হয় নাই। বাংলাদেশ সরকার এই মানে সঠিকভাবে সুন্দরভাবে যে পূজা যাতে করতে পারে তার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। সারা বাংলাদেশে যদি এই ব্যবস্থা নিতে পারে, বাংলাদেশ সরকার কিন্তু খুব সহজভাবেই এই কঠিন চিবরদান করতে পারতো। সেখানে সেনাবাহিনী নিরলসভাবে সেখানে বাঙালি এবং পাহাড়িদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে, নিরাপত্তা কিংবা শৃঙ্খলা প্রতিষ্ঠার স্বার্থে তারা তো নিরলসভাবে কাজ করছে। তাহলে ঘাটতিগুলো থেকে যাচ্ছে কোথায়? ঘাটতিটা হলো এই যে আমরা মানে আমাদের দেশে আমরা যে মানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকদেরকে দেখি ধর্মীয় লেবাসে, এরা সবাই ধর্মীয় না। কারণ পাহাড়ে যে এই যে বৌদ্ধ সম্প্রদায়ের যে সমস্ত ভিক্ষুরা আছে, এই সব ভিক্ষুরা কিন্তু ভিক্ষু না। আমি পার্বত্য চট্টগ্রাম নিয়ে কাজ করি, পার্বত্য চট্টগ্রাম নিয়ে নিউজ করি, আমার কাছে মানে অসংখ্য মানে প্রমাণ আছে। এই ভিক্ষুরা বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে জড়িত অনেক ভিক্ষু আছে। আই হ্যাভ দ্য ডকুমেন্ট। মিয়ানমারের যে উইরাথু যে সন্ত্রাসী যে ভিক্ষুদের যে লিডার, তাদের সাথে এদের কানেকশন আছে। 696 এদের সাথে এই ভিক্ষুদের কানেকশন আছে। এই ভিক্ষুরাদের বিরুদ্ধে নারী পাচারের অসংখ্য অভিযোগ আছে। উশরি ভান্তে আমরা 11টা মেয়ে পাচার করেছে, তাকে পরে ধরে আনা হয়েছে। আমরা জানি উচলা ভান্তে একজন শত শত একর জমি দখল তার বিরুদ্ধে আছে। ইয়াবা পাচার, অস্ত্র পাচার, সে মানে পাহাড়ি সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয়া, এবং এটার প্রতিবাদ করার জন্য ডক্টর এফ দীপঙ্কর ভান্তেকে তার এই মানে বৌদ্ধ যে আশ্রম, তার যে মন্দির পুড়িয়ে দেয়া হয়েছে, এবং গত কয়েক মাস আগে তিনি রহস্যজনকভাবে তার মানে এই ঘটনাগুলো কোনো না কোনোভাবে জড়িত বলে আপনি মনে করছেন? আমি বলছি যে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা নিরাপত্তার সিদ্ধান্ত না। জি, এই মেহেদী হাসান পলাশ, যেহেতু আপনি রাজনৈতিক সিদ্ধান্ত বললেন, আমাদের সাথে বিএনপির সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান অদূত ভূঁইয়া আমাদের সাথে আছেন। অদূত ভূঁইয়া ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনাদের কাউকে আমি দেখতে পাচ্ছি না। টেলিভিশনে আমরা, আপনিও আমাদেরকে দেখতেও পাবেন, এবং টেলিভিশনে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা আমাদের সকলকেই দেখতে পাচ্ছেন, আপনিও দেখতে পাবেন কিছু সময়ের মধ্যে। আমার প্রশ্নটি হলো আপনার কাছে, যেটি মেহেদী হাসান পলাশ ভাই যে পাহাড়ে অশান্তি কেন, সেখানকার বাস্তবতা এবং কি কোন ফ্যাক্টরগুলো এর সাথে জড়িত, সেগুলো আলোচনা করছিলেন। তিনি যেখানে শেষ করলেন যে আসলে এই বিষয়টি পলিটিক্যাল একটা লেন্স দিয়েও দেখার প্রয়োজন। আমরা যদি আপনার মাধ্যমে সেই পলিটিক্যাল লেন্স অথবা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করি পাহাড়ে এরকম পরিস্থিতি, তাহলে আসলে আমরা কি দেখতে পাই অদূত ভূঁইয়া? না, বেসিক্যালি পলিটিক্যালি তো বহুভাবে চেষ্টা করা হয়েছে। বিষয়টা পলিটিক্যাল স্ট্যান্ড থেকে বহুবার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে জিয়াউর রহমান থেকে শুরু করে, জিয়াউর রহমান অনেকভাবে চেষ্টা করেছে। শুরুটা হয়েছে শেখ সাহেবের সময়ে। শেখ সাহেব ওদের বিষয়টাকে গুরুত্ব দেয় নাই, গুরুত্ব না দিয়ে উল্টাপাল্টা কথা বলেছেন। বার্মা, তোমাকে আমি
লার্মা তোমাকে আমি বার্মা যাওয়ার রাস্তা বন্ধ করে দেব, পাহাড়ে ডিভিশন ডিভিশন সৈনিক ঢুকাই দেব, তোমাকে তোমাদেরকে প্রমোশন দিয়ে দিলাম, তোমরা বাঙালি হয়ে যাও। এই ঘটনার থেকে কিন্তু শান্তি বাহিনীর জন্ম হয়, যে শান্তি বাহিনী হাজার হাজার বাঙালি কিলিং করেছে বা পাহাড়ে অশান্ত করেছে। তারপর জিয়াউর রহমান এসে কিন্তু রাজনৈতিকভাবে এই পাহাড়ের সকল শীর্ষ নেতাদের সাথে আলোচনা করেছে, বৈঠক করেছে, এই অঞ্চলে উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছে, এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক ডেভেলপমেন্টের জন্য, পাহাড়িদের জন্য অনেক কিছু জিয়াউর রহমান করেছে। ইভেন জিয়াউর রহমান সন্টু লারমার সাথে কথা বলেছে জেলের ভিতরে, জেলে তখন ছিল সন্টু লারমা। সন্টু লারমাকে বলেছে, ভাই তোমরা আসো, আমরা মিলেমিশে একটা রাজনৈতিক ফয়সালা করে ফেলি। সন্টু লারমা তখন ওয়াদা দিয়ে জেলখানা থেকে তাকে মুক্তি দেওয়া হয়, যে হ্যাঁ তুমি ভিতরে যাও, তোমার সঙ্গীদের সাথে তোমার বা গ্রুপের সাথে কথা বলো। কিন্তু জিয়াউর রহমানের সাথে সন্টু লারমা বিক্রয় করেছে, তিনি মুক্তি পাওয়ার পরে ভেতরে গিয়ে জঙ্গলে গিয়ে আর ফিরে আসেননি, ইন্ডিয়া চলে যান। তাহলে এই এই জিয়াউর রহমানও সেখানে চেষ্টা করে কিছু করতে মানে সুযোগ দেয়নি ওনারা। এরপরে এরশাদও এসে কম বেশি চেষ্টা করেছে, তারপরে তো শেখ হাসিনা সরকার এসে নোবেল শান্তিতে নোবেল পাওয়ার জন্য এখানকার সার্বভৌমত্ব, বাংলাদেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে ভূখণ্ডকে মানে দ্বিভাগ করে দিয়ে মানে 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 সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু ওদেরকে অনেক কিছু দিয়ে এমন কিছু পাওয়ার এবং দায়িত্ব দিয়েছে, যার নাম হলো শান্তি চুক্তি অথবা পার্বত্য চুক্তি। এই চুক্তি করে তখন সন্টু লারমার সাথে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে পাহাড়ের সকল অস্ত্র আর থাকবে না, সকল অস্ত্র সরকারের হাতে তুলে দেওয়া হবে এবং শান্তি ফিরে আসবে। কিন্তু আমরা কি দেখলাম, নাম মাত্র কিছু ভাঙ্গাচুরা অস্ত্র জমা দিয়ে সমস্ত অস্ত্র এখন পাহাড়ে অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। সেই অস্ত্রগুলো এখন 4 ভাগে ভাগ হয়েছে, 4 গ্রুপ এখন অস্ত্রবাজি করছে। 8,000 কোটি টাকা বছরে তারা চাঁদা আদায় করে, এই টাকা দিয়ে অত্যাধুনিক অস্ত্র কিনে এখন পাহাড়কে অশান্ত করছে। অতএব এখানে যতই রাজনৈতিকভাবে চেষ্টা করা হোক না কেন, আমরা রাজনৈতিকভাবে বহুভাবে চেষ্টা করছি, কিন্তু বিষয়টা হলো যদি সালিশ করতে বসেন, এক পক্ষ যদি মনেই করে তাল গাছটা আমারই লাগবে আর কোনো সালিশ মানি না, তাহলে সেখানে রাজনৈতিক সমাধান হবে না। রাজনৈতিক সমস্যা হতে পারে, রাজনৈতিক সমাধান সেটি আলাপ আলোচনা করে সমাধান করার প্রচেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অদ্ভুত ভাই, সেটি আপনি যেমনটি বললেন, এর সাথে এই প্রশ্নটি একটু শুনতে চাই। নিশ্চয়ই এই বিষয়ে আপনিও এর আগেও আলোচনা করেছেন। আজকে যে বাস্তবতা তৈরি হয়েছে সেই বাস্তবতা আরও একবার শোনা দরকার। সেটি এভাবে যারা গবেষক তারা বলছেন, আপনারা বলছেন যে স্থানীয় রাজনৈতিক সংগঠনগুলোর সাথে দেশের মূল ধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য, সেখানেও নানা ধরনের বিভাজন, এটি কেন? স্থানীয় রাজনৈতিক দলগুলো তো জাতীয় রাজনীতিকে স্বীকারই করে না, জাতীয় রাজনীতির মূল স্রোতধারা তারা আসতেই চায় না, আঞ্চলিক দল হিসেবে নিজেদেরকে স্বীকার করে। তারা আঞ্চলিক দল পাশাপাশি সশস্ত্র গ্রুপ, তারা 2টা শাখা, তাদের রাজনৈতিক আঞ্চলিক দল একটা শাখা, আরেকটা শাখা হলো তাদের সশস্ত্র গ্রুপ। এই একটা রাজনৈতিক দলের তো সশস্ত্র গ্রুপ থাকতে পারে না, তারা বাংলাদেশকেই ওন করে না, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতিকেই তারা স্বীকার করে না, তারা বাংলাদেশ সেনাবাহিনীকে কোনোভাবে সহ্য করে না। বাংলাদেশ সেনাবাহিনী যদি ওখানে বসে না থাকতো, তাহলে ডিসিএসপির পক্ষে কোনোভাবেই সম্ভব না অফিস করা। ডিসিএসপি সহ সকল অফিসকে সরকারের প্রতিনিধিত্বকারী সকল প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যাবে তারা, এমন একটি অবস্থা। আজকে আমি ওয়াদুদ ভুঁইয়া এখানে বসে কথা বলছি, এই আমার খাগড়াছড়ির থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে, আমি এখানে থাকার কথা না, আমাকে তুলে নিয়ে যাওয়ার কথা। এই অবস্থায় সেনাবাহিনী কিন্তু বহুভাবে ওদেরকে চেষ্টা করছে, মোটিভেশন করার চেষ্টা করছে, ওদেরকে শিক্ষা ফ্যাসিলিটিস দিয়েছে, সরকার দিয়েছে। তাদের জন্য আমি কি বলবো, যদি ছোট করে বলি, তাদের ছেলেদেরকে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন তাদের ছেলেদের পায়ে দেখতাম আমরা 3,000 টাকা তৎকালীন ক্যাটস জিন্সের প্যান্ট, আমাদের ছেলেরা আমরা পড়তে পারতাম না। তো আমরা জানতাম যে শান্তকরণের জন্য সেনাবাহিনী এই সকল উপজাতীয় ভাইদের ছেলেদেরকে শিক্ষাবৃত্তি, টাকা, পোশাক আশাক সবকিছু সেনাবাহিনী একটা সম্পর্ক তৈরি করার মধ্যে দিয়ে পরিস্থিতি শান্ত রাখা চেষ্টা করেছে। আমি বুঝাতে চাচ্ছি যে রাজনৈতিকভাবে সরকারগুলো চেষ্টা করেছে, এখানে সেনাবাহিনীও সর্বান্তকরণের চেষ্টা করেছে, কারো কোনো চেষ্টার ত্রুটি নেই। আমি নিজেও চেষ্টা করেছি। আমার এখন ধরেন এক সময় পাহাড়িরা বিএনপি করতো না, এখন আমি 2001-এ যখন এমপি হয়ে আসি, ওদেরকে আমি মোটিভেট করি, বুঝাই। এখন ধরেন 30% পাহাড়ি
30+% পাহাড়ি আমার বিএনপি করে। প্রশ্নটা হলো ওদেরকে আমরা চেষ্টা করেছি বন্ধুত্ব স্থাপন করে। আমার এখন মূল থিম হলো যে কোনো উপায় ওদের সাথে একটা বন্ধুত্ব স্থাপন করে আস্থার সম্পর্ক গড়ে সমঝোতার মধ্য দিয়েই একমাত্র শান্তি সম্ভব। তবে সেখানে তাল গাছটা আমার এই জায়গা থেকে সরে আসতে হবে। এই দৃষ্টিভঙ্গি রাখলে আসলে সমাধান কতটা সম্ভব সেই সমাধান হবে না। তারা কি চাচ্ছে আপনাকে মৌলিকভাবে আমরা আসলে নিরস্ত্র পাহাড়িদের সাথে এবং সশস্ত্র পাহাড়িদের সাথেও তারা যদি অস্ত্র ফেলে দেয়, আমরা বাঙালিরা মিলেমিশে থাকতে চাই। আমি এখানকার লিডার হিসেবে আমি শুধু বাঙালি লিডার না, আমার দলে যেহেতু 30%+ পাহাড়ি আছে, আমি পাহাড়ি এবং বাঙালি উভয় লিডার। তবে আমি নিরস্ত্র পাহাড়ি বাঙালি লিডার। অথবা আমি পাহাড়ি এবং বাঙালি উভয়ের পক্ষে থেকে আমি কথা বলবো এবং কথা বলছি। আমরা ওদের সাথে চেষ্টা করছি, সরকার করছে, বিভিন্ন সময় করছে। এই সরকার আসার পরে 3 জন অ্যাডভাইজার এখানে এসেছে, তাদের সাথে কথা বলেছে এবং সেনাবাহিনী তো প্রতিনিয়ত কথা বলছে। কিন্তু প্রশ্নটা হলো ওদিকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না। বিশেষ করে 5 তারিখের পরে এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তারা এত মাত্রায় বেশি সক্রিয় এবং উগ্র হয়ে গেছে। তারা মনে করছে যেভাবে বাংলাদেশের আওয়ামী সরকারকে হটানো সম্ভব হয়েছে, এইভাবে তারা এই অঞ্চলকে মানে দখল করা সম্ভব। সেই মানসিকতা নিয়ে অদূত ভাই আরো আলোচনা শুনবো। আপনার কাছে আরো গুরুত্বপূর্ণ আলোচনা বাকি আছে। এই পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইঞ্জিনিয়ার রেজাউল করিম ভাই, আপনার কাছে আসতে চাই যে পাহাড়ি বাঙালির মধ্যে ঐক্য তৈরি করা, আবার সেই আলোচনাটি যারা গবেষণা করেন তাদের গবেষণায় এসেছে, পর্যালোচনা আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি যে সুযোগ সুবিধার প্রশ্নে কেউ এগিয়ে আছেন, কেউ পিছিয়ে আছেন। এই সমস্ত বিষয়গুলো এই যে অশান্তি বা অনৈক্যের পিছনে কতটা দায়ী হতে পারে? আপনি তো মানবাধিকারের বিষয়গুলো নিয়ে কাজ করেন। প্রথম কথা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের যারা অধিবাসী এবং পাহাড়ি বলে পরিচিত, তাদেরকে আগে বুঝতে হবে যে তারা স্বাধীন বাংলাদেশের নাগরিক এবং পার্বত্য চট্টগ্রামও স্বাধীন বাংলাদেশের একটা অংশ। কাজেই এই ভূখণ্ডকে কোনোভাবে আলাদা করা, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং এই যে বেআইনিভাবে শস্ত্র দিয়ে আপনার পাহাড়ি বা বাঙালিদেরকে বা বাংলাদেশিদেরকে ভীত সন্ত্রস্ত করা বা বেআইনি কার্যকলাপ করা, এই বিষয়গুলো আমার মনে হয় যে এটা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করার কিছু না, এটা আইনিভাবেই নিয়ন্ত্রণ করতে হবে, কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এই যে পলাশ ভাই বললেন, উনি দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করতেছেন, একজন এক্সপার্ট, যে উনি বললেন যে আপনার এই পর্যটকদের যে যাতায়াতে অসুবিধা, এটা তো একটা অংশ মাত্র। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ, বাংলাদেশের পার্ট, শুধু পর্যটন না। আপনার এখানে পাহাড়িদের যেমন এই ঢাকার শহরে পাহাড়িদের যেরকম অধিকার আছে, আমারও কিন্তু পার্বত্য চট্টগ্রামের সমান অধিকার আছে, কারণ সেও বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক। আজকে যদি পাহাড়ি ভাই বোনরা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা মেডিকেল কলেজে বা অন্যান্য জায়গায়, আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি, আমার অসংখ্য পাহাড়ি ভাই বোনেরা আমার সহপাঠী বা আমার আগে পরে পড়াশোনা করেছেন। তো আমরাও তো ওখানে আপনার একই সুযোগ সুবিধা পাবো যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব করেছিলেন। তো আপনার বাঙালিদেরকে বা বাংলাদেশিদেরকে ওখানে যেতে বাধাগ্রস্ত করা বা আমাদের এই যে যারা অফিসিয়াল রয়েছেন তাদেরকে নিরাপত্তা দিয়ে তাদেরকে চাকরি করতে হবে, এটা আসলে খুবই না। অদূত ভাই বলছিলেন যে সেখানকার বাস্তবতা, যদি সেনাবাহিনী অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন না করে কি হতে পারে সেটি তিনি বলছিলেন। এরকম বাস্তবতা আসলে করণীয় জায়গাটা মানবাধিকারের প্রসঙ্গ থেকে সকলের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, বা অথবা কি করলে এই অবস্থাটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, সকলের মধ্যে একটা শান্তি বিরাজ করবে। এক নম্বর কথা হচ্ছে যে আপনার আইন নিজস্ব গতিতে চলবে, প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তার অধিকার রয়েছে। আর এখানে আপনার দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী যখনই তাদের থেকে যদি একটু দূরে সরে যায় বা সেনাবাহিনীকে দূরে সরানোর চেষ্টা করা হয়, তখনই এই সশস্ত্র গোষ্ঠীটা মাথাচাড়া দিয়ে ওঠে। এবং এখানে পলাশ ভাই খুব সঠিকভাবেই বলেছেন যে এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। যদিও আমাদের উপদেষ্টারা আপনার শুধুমাত্র ষড়যন্ত্রের কথা বলছেন, এটা তো আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, এবং আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য একটা ষড়যন্ত্র। এবং আরও একটা বড় কথা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিকভাবে, ভৌগোলিকভাবে একটা সম্পদশালী জায়গা বাংলাদেশের। এই জায়গার উপর আপনার বিদেশি একটা চক্রের একটা লোভ, সেই লোভ থেকে এই জায়গাটা বাংলাদেশের নজর আছে দুর্বল করার জন্য এই চক্রান্তগুলো চলছে। এবং সেটার
একেবারে সমাধান হচ্ছে একদম সহজ বাংলা কথা আর কি, যে আপনার সেনাবাহিনীর দায়িত্বই হচ্ছে যে তারা আমাদের বর্ডার রক্ষা করবে, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, এটা তাদের মূল কাজ। সেটা তো তারা আপনার মনে করেন যে ধরেন রোডস অ্যান্ড হাইওয়েজের কাজ বা অন্য জায়গার এর চাইতেও তাদের মানে দেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাটা তাদের মৌলিক কাজ, এবং এই কাজে তাদের নিয়োজিত থাকতে হবে এবং দেশের জনগণের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। আপনি দেখেন ইউকেতে আপনার 4টা দেশ নিয়ে ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। আপনি স্কটল্যান্ডে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি, তারা সবসময় ওখানে ক্ষমতায় যায়, কিন্তু তার মানে এই না যে তারা ইউকের কনস্টিটিউশনকে ইউকের আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আজকে নর্দার্ন আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ড আপনার অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, কিন্তু আপনার এই স্বাধীনতার পর থেকে কিন্তু সেখানে আর কোনো রক্তপাত নেই। আমাদের ঘাটতিটা কোথায়? সেনাবাহিনী যে কাজ করছে কিংবা তারা সড়ক বা অন্যান্য উন্নয়ন কাজে যখন তারা অংশ নেয়, সেটাও কিন্তু জনস্বার্থেই তারা অংশ নেয়। এখন প্রশ্ন হলো যে ওই তাদের কার্যক্রম অথবা ব্যবস্থার জায়গা থেকে বা সামগ্রিকভাবে ব্যবস্থার জায়গা থেকে কি আমাদের কোনো ঘাটতি আছে? আমাদের ঘাটতি বলতে আমাদেরকে পার্বত্য চট্টগ্রামকে কোনোভাবেই আলাদা করে দেখার সুযোগ নেই। আজকে নওগাঁ যেরকম, আমাদের পার্বত্য চট্টগ্রাম সেরকম। যদি কেউ আইনের বাইরে গিয়ে আপনার অস্ত্রশস্ত্রের মাধ্যমে ভীতি প্রদর্শন করে, আজকে যে বাঙালি বলায়, পাহাড়ি বলায়, এটা আমরা সবাই বাংলাদেশি। আজকে আমার পার্বত্য চট্টগ্রামের কোনো সিটিজেন ঢাকায় এসে একটা ফ্ল্যাট কিনতে পারবে, আমিও যদি চাই ওখানে গিয়ে আমি আমার সরকার এবং আপনার সেখানে বিশ্ববিদ্যালয়, অদ্ভুত ভাই আছেন আমাদের সঙ্গে লাইনে যুক্ত, উনি আমাদের সিনিয়র রাজনীতিবিদ। আপনার পার্বত্য চট্টগ্রাম এলাকাতে পর্যাপ্ত বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এগুলো চালু করতে হবে, যাতে এবং অবশ্যই পরিবেশকে ক্ষতি করে না, যেহেতু পার্বত্য চট্টগ্রামের একটা পরিবেশগত ঐতিহ্য আছে, যেটা মেহেদী হাসান ভাই হয়তো পরে করতে পারেন, সেইটাকে ক্ষতি না করে আপনার সারা দেশে যেভাবে উন্নয়ন হচ্ছে, সারা দেশে যেভাবে মানুষ নিরাপত্তা পাচ্ছে, পার্বত্য চট্টগ্রামকে একই চোখে একইভাবে দেখতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে সকল বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বিদেশিদের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার রেজাউল করিম। মেহেদী হাসান পলাশ ভাই, এই যে জায়গাটাতে রেজাউল করিম ভাই শেষ করলেন, যে আসলে দৃষ্টিভঙ্গি, সেখানে যারা বসবাস করছেন তারা কিভাবে ওখানে দেখছেন, তারা সাংবিধানিকভাবে যদি আমরা চিন্তা করি, যে দেশের মধ্যে যে কোনো জায়গাতে বসবাসের অধিকার, মতামত প্রকাশের অধিকার, সেগুলো তো সাংবিধানিক অধিকার, কিন্তু এখানে পাহাড়ে যারা বসবাস করছেন, বাঙালি হিসাবে যারা আছেন, এরাই মানে অধিকারের প্রশ্নে কি অনেক বেশি বিভাজিত কিনা? এটি তৈরি হলো কেন? এর পেছনে কারণগুলো কি? পেছনের কারণ বুঝতে গেলে যে পার্বত্য চট্টগ্রামে আসলে ফাংশন করছে কারা, সেটা বুঝতে হবে। শুধু কি সেখানে মানে বাংলাদেশের পার্বত্য বাঙালি, বাংলাদেশ সেনাবাহিনী আর পাহাড়ি জনগোষ্ঠী বা আঞ্চলিক যে সমস্ত সশস্ত্র সংগঠনগুলো আছে তারাই ফ্যাক্টর না? সেখানে কিন্তু আরও অনেক ফ্যাক্টরস আছে। এই ফ্যাক্টরসগুলো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করছে। আজকের অস্থিরতা বলেন, অতীতের অস্থিরতা এবং ভবিষ্যৎ নির্ধারণেও এইটা আমাদেরকে খুব মানে মাথায় রাখাটা খুব জরুরি। কারণ পার্বত্য চট্টগ্রাম এটা এমন একটা জায়গায় অবস্থিত যেটা বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের মানে 3 দেশীয় একটা বর্ডারে অবস্থিত, এবং এর পাশাপাশি এর কাছাকাছি বে অফ বেঙ্গল। আজকে যে গ্লোবাল যে নতুন মানে ভূরাজনীতি এসছে দক্ষিণ পূর্ব এশিয়া কেন্দ্রিক, সেই দক্ষিণ পূর্ব এশিয়া কেন্দ্রিক ভূরাজনীতির ভরকেন্দ্র কিন্তু এই অঞ্চলটা। হ্যাঁ, তো সেই অঞ্চলে দীর্ঘদিন ধরে এই অঞ্চল নিয়ে আঞ্চলিক বিভিন্ন যে সমস্ত পরাশক্তি আছে, সেই পরাশক্তিদের নানা মানে এখানে পরিকল্পনা আছে। আপনার আন্তর্জাতিক, আমি বলছি প্রাচ্য এবং পাশ্চাত্যের বিভিন্ন দেশের তাদের কিছু পরিকল্পনা আছে, তারা সেই পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। এবং এর পাশাপাশি এই অঞ্চলে অর্থাৎ এই যে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের যে সমস্ত রাজ্যগুলো আছে, এই সন্নিহিত রাজ্যগুলো, সেখানে অনেক নন স্টেটস মানে অ্যাক্টরস আছে, তারাও এখানে কিন্তু সক্রিয়। তো আপনি বললেন যে আমি পাহাড়ি আর বাঙালি মিলে আমরা একটা সমাধান করে ফেললাম, বাট তারা কি এই সমাধানের সাথে মিশে থাকবে বা মিলবে? তারা কি এর সাথে থাকবে? তারা মানে এই সকল ফ্যাক্টর যদি আমরা যোগ করি তাহলে কি দাঁড়ায়?
সকল ফ্যাক্টর যদি আমরা যোগ করি তাহলে দাঁড়ায় আমরা দেখতে পাই যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে এই একটা আলাদা পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, মানে মিয়ানমারের কিছু অংশ এবং ভারতের উত্তর পূর্ব ভারতের মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, এই অঞ্চলকে নিয়ে একটা মানে ক্রিশ্চিয়ান বাফার স্টেট করার জন্য বহু পূর্ব থেকে একটা পরিকল্পনা এখানে চলছে। সেই পরিকল্পনার অংশ হিসাবে এই যে পাহাড়ে যে অস্থিরতার সৃষ্টি করা হয়েছে, মিয়ানমারে যে অস্থিরতা চলছে, উত্তর পূর্ব ভারতে অস্থিরতা চলছে, এই সব অস্থিরতা কিন্তু একই অস্থিরতা। আপনি আমি আপনাকে মিলিয়ে দিই, একটার সাথে একটা সংযোগ আছে। অবশ্যই আপনি দেখেন এই যে রিসেন্টলি যে আমাদের একটা নতুন মানে সশস্ত্র সংগঠন পাহাড়ে তৈরি হয়েছে, কেএনএফ, এরা 100% ক্রিশ্চিয়ান অর্গানাইজেশন। ঠিক আবার এই সংগঠনই আবার এদের একটা অংশ আছে মিজোরামে, এদের একটা অংশ মণিপুরে যে লড়াই, এখন যে লড়াইটা করছে মিজো ভার্সেস কুকি, মেইতেই ভার্সেস কুকি, এই মেইতেইয়ের কুকিরা কিন্তু ক্রিশ্চিয়ান। হ্যাঁ, আবার চীন স্টেট, মিয়ানমারের চীন স্টেটে যারা কাজ করছে এবং এটা কিন্তু অলরেডি ক্রিশ্চিয়ান মেজরিটি রাষ্ট্র হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি এই অঞ্চলটাকে দেখেন তাহলে সব কুকিরা মিলে একটা সাধারণ মানে স্বাধীন রাষ্ট্রের জন্য তারা মানে যেটাকে জো ল্যান্ড বলছে বা গ্রেটার কুকি ল্যান্ডের কথা বলছে সেটা একটা। আবার এই সব কুকিদেরকে যদি আপনি অন্য একটা ক্যামেরা দিয়ে দেখেন তাহলে দেখবেন যে এখানে একটা এরা কিন্তু সবাই ক্রিশ্চিয়ান। অর্থাৎ সেই ক্রিশ্চিয়ান রাষ্ট্রের একটা পরিকল্পনা আপনি এখানে খুঁজে পাবেন। আজকে যে পার্বত্য চট্টগ্রামে এই যে নতুন সরকার বাংলাদেশে আসার পরে তারা হঠাৎ করে আদিবাসী স্বীকৃতির বিষয়ে মানে খুব মানে মানে হয়ে গেছে এবং তারা এটাকে চায়, তৎপর হয়ে গেছে। এই তৎপরতার কারণটা কি? কারণ আইএলও কনভেনশন এবং যে মানে জাতিসংঘের যে আদিবাসী বিষয়ক যে চার্টার আছে, এই চার্টারে এমন কিছু সুবিধা দেয়া আছে যে সুবিধাগুলো বাস্তবায়িত হলে এই অঞ্চল আলাদা একটা স্বাধীন রাষ্ট্র হওয়ার মানে মানে সম্ভাবনা ফুটে ওঠে। এবং সে কারণেই কিন্তু যারা লড়ছেন সেই সম্ভাবনা জায়গা থেকে লড়ছেন, সেই সম্ভাবনা না সবাই যে এটা বুঝতে পারছেন, যারা লড়ছেন না যারা লড়ছেন তারা সবাই বুঝতে। যেমন আমি আপনাকে বলি, এখানে জুম্মোল্যান্ড নামে একটা স্বাধীন রাষ্ট্র চায়, এখানকার একটা গোষ্ঠী আছে, আমি তো কুকিল্যান্ডের কথা বলেছি, জুম্মোল্যান্ড নামে একটা স্বাধীন রাষ্ট্র, এবং যারা দীর্ঘদিন চাচ্ছেন তাদের অস্ত্র, তাদের প্রশিক্ষণ, তাদের সব কিছু কিন্তু দেওয়া হচ্ছে আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র থেকে, তাদের প্রশিক্ষণ ক্যাম্প, তাদের অস্ত্র সব কিছুই। এবং তারা যখন এসছে এখানে শান্তি চুক্তি করতে সেখান থেকে এসছে এবং এখন পর্যন্ত তারা সেখানেই তাদের ক্যাম্প এবং তাদের পালিয়ে যাওয়ার নেতারা আছে। কিন্তু যদি সত্যিকারভাবে স্বাধীন জুম্মোল্যান্ড হয় তাহলে কিন্তু উত্তর পূর্ব ভারতও বিপদে পড়বে। কারণ এই জুম্মোল্যান্ডের আর ওখানে যে এখানকার চাকমা এবং ওখানকার চাকমা মিলে তখন আলাদা একটা রাষ্ট্রের কথা, যার ফলে জুম্মোল্যান্ড কিন্তু একটা মানুষকে বিভ্রান্ত করার, ওখানকার তরুণ সমাজকে এটা একটা মানে এটা একটা মেহেদী হাসান পলাশ ভাই, সেখানে পাহাড়ে যা ঘটছে তা সেটি সঠিকভাবে কতটা আমরা জনগণকে জানাতে পারছি, সেক্ষেত্রে একটা ঘাটতি থেকে যাচ্ছে। আমাদের প্রধান সমস্যাটা হলো এইখানটাতে, যে আমরা জাতীয়ভাবে পার্বত্য চট্টগ্রামে কোনোদিনই অ্যাটেনশন দিয়ে নাই। পার্বত্য চট্টগ্রামে যতটুকু গুরুত্ব পাওয়া দরকার, পার্বত্য চট্টগ্রাম সমস্যাটা গভীর থেকে যেভাবে অনুধাবন করা দরকার আমরা কোনোদিনই করছি না, যার ফলে মনে হচ্ছে যে আমাদের সাধারণ মানুষের অনেকেই ভাবেন যে সেখানে বাঙালি পাহাড়ে বাঙালি গিয়েই সব সমস্যা সৃষ্টি করেছে, আর্মি কেন দরকার, আর্মি ফিরিয়ে আনো। কিন্তু আর্মি ফিরিয়ে আনলে কি হবে, যেটা অদূত ভূঁইয়া সাহেব বললেন যে আর্মি ফিরিয়ে আনলে কি হবে, এটা আমাদের বেশিরভাগ লোক জানেনই না। বাংলাদেশে বাঙালিরা সেখানে গিয়েছে, গণমাধ্যমকে সম্পৃক্ত করে সেটি সেখানকার প্রকৃত চিত্র উপস্থাপন করা। আমাদের এখানে একটা খুব মানে এখানে একটা খুব আমাদের গণমাধ্যমের খুব মানে ব্যর্থতা বলবো। আমি নিজে গণমাধ্যম তো বলছে না, গণমাধ্যম বলছে না, আমি নিজে গণমাধ্যম কর্মী হয়ে বলি, আমাদের বাংলাদেশ সরকার অন্তত 12টা প্রজ্ঞাপন জারি করেছে গণমাধ্যম এবং জাতীয়ভাবে আদিবাসী শব্দ ব্যবহার না করার জন্য, এবং অনেক প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে বলা আছে যে আদিবাসী বললে কি হবে, কি হতে পারে। আমরা জানার পরেও আমাদের বেশিরভাগ গণমাধ্যম তাদেরকে আদিবাসী বলছে। তাহলে আমরা কারা? প্রশ্নটা হলো যে আমরা কারা? আমি 1000 বছরের বাঙালি বলছি, 1000 বছরের, তার মানে এই ইতিহাসগত সেই বিতর্ক থেকেই মেহেদী হাসান পলাশ ভাই, এই প্রশ্নে আপনার কাছে আরো আলোচনা শুনবো। তবে রাজনৈতিকভাবে যারা সম্পৃক্ত, সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, তারা কি ভাবছেন? অদূত ভাই, আসতে চাই যে এই যে ইতিহাসগত যে সঠিক চিত্র উপস্থাপন করার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে যে তর্ক বিতর্ক, সেটি সঠিক চিত্র উপস্থাপন করলে সেখানে এই তর্ক বিতর্কের মাধ্যমে
বিশৃঙ্খলা আরও বেড়ে যাবে কি নিয়ে এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে যে যারা এই পাহাড়ের বা পার্বত্য চট্টগ্রাম বিষয়গুলো নিয়ে গবেষণা করেন বা রাজনীতির সাথে সম্পৃক্ত বা সেখানকার শৃঙ্খলার রক্ষার কাজে যারা নিয়োজিত, তাদের একটা বড় মন্তব্য হলো, আমি ঠিক অভিযোগ শব্দটা বলতে চাই না, মন্তব্য হলো যে স্থানীয় পর্যায়ে যে চাঁদাবাজি, এটি এই অশান্তি বা বিশৃঙ্খলার পেছনে আরেকটি অন্যতম কারণ। অদ্ভুত ভাইয়া কীভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, বেসিক্যালি এক সময় তাদের আন্দোলনটা শুরু হয়েছিল তাদের দৃষ্টিতে তাদের জাতিগত একটা আদর্শিক বিষয় নিয়ে। জি। পরবর্তীতে সেটা সেই জায়গায় তারা সীমাবদ্ধ থাকেনি, সেটা চাঁদা নির্ভর হয়ে গেছে এবং এটা দিয়েই তাদের বিভিন্ন কর্মীদের বা বাহিনী, সশস্ত্র গ্রুপের বিভিন্ন সৈনিক যারা, তাদের বেতন চলে, পরিবার চলে, তারা এটা করে মজা পায়। বাইরের জীবন তাদের কাছে ভালো লাগে না। বাইরের জীবনে তো এত টাকা নাই, সেখানে জীবনে অনেক টাকার ব্যবস্থা আছে। এটার কারণে যে সমস্যা তৈরি হচ্ছে ঠিক তা না, এটা তো বাধ্য হয়ে মানুষ চাঁদা দিচ্ছে, সেখানে মানুষ তাদের সাথে কোনো দ্বিমত করার সাহসও নাই। যেই ব্যক্তি ব্যবসায়ী দ্বিমত করবে তার সে কিন্তু মারা যাবে বা মানে জিম্মি হয়ে যাবে, কিল হয়ে যাবে। সেই জন্য কেউ কিন্তু ডিফার করছে না, আর সরকারও কিন্তু তাদের চাঁদা বন্ধ করতে পারছে না। কেন? এটা একটা জটিল বিষয়, এত জটিল সমীকরণের মধ্য দিয়ে তারা চাঁদাবাজি করে। সেই চাঁদাবাজিটা কোনো সরকারই বা কোনো সরকারের আমলে বন্ধ করা সম্ভব হয়নি, তো তারা চালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে বেসিক্যালি আসলে সমস্যাটা কিন্তু সকল পাহাড়িরাই সমস্যা জড়িত না। বেশিরভাগ মানে নিরস্ত্র যারা, সশস্ত্র গ্রুপের লোক কত, খুবই কম। সশস্ত্র গ্রুপের বাইরে যে নিরস্ত্র পাহাড়ি আছে, চাকমা, মারমা, ত্রিপুরা বা যাই বলেন, তারা কিন্তু শান্তি চায়, তারা এই কষ্ট দুর্ভোগটা চায় না। তাদের বাড়ি পড়া যাক, তারা তাদের ভাইয়েরা মানুষ মারুক, বাঙালি মারুক, হানাহানি হোক, এটা কিন্তু এই লোকগুলো চায় না। মানুষগুলো, পাহাড়ি মানুষগুলো, তারা কিন্তু অস্ত্রের মুখে মানে তারাও চুপ থাকতে হয়, তাদেরকেও চাঁদা দিতে হয়। পাহাড়ি একটা গরিব মহিলা আপনার যদি এক বোঝা লাকড়ি নিয়ে আসে, সেখানেও এটা ওদেরকে চাঁদা দিতে হয়। একটা মুরগি বাজারে নিয়ে আসলে চাঁদা দিতে হয়। হঠাৎ করে দেখা গেলো ওরা অপারেশনে বেরোলে যে কোনো একজনের বাড়িতে পাহাড়ের মধ্যে ঢুকে বললো যে আমাদের জন্য খাসি জবাই করো, মহিষ জবাই করো বা ইত্যাদি। তো ওই মানুষগুলো তখন এই রাত্রেবেলা বা একটা দিনের বেলা একটা এম্বারাসিং অবস্থায় পড়ে। একটা গরিব মানুষ, তার কাছে হয়তো একটা গরুই সম্বল, একটা মহিষের সম্বল, ছাগলই সম্বল, সেটাই কিন্তু তারা জবাই করে ওদেরকে খাওয়াইতে হয়। তো এই সকল কারণে উপজাতীয়রা কিন্তু সন্তুষ্ট না। তারা বাংলাদেশের মূল স্রোতধারার সাথে মিশে তারা থাকতে চায়, তারা কাজ করতে চায়। কিন্তু আমরা, আমাদের দুর্ভাগ্য যে আমরা কোনোভাবেই তাদেরকে স্বাধীন করতে পারছি না, ওই সশস্ত্র গ্রুপের হাত থেকে আমরা মুক্ত করতে পারছি না। এখন সশস্ত্র গ্রুপগুলো তাদের স্বার্থ হাসিলের জন্য, অসৎ উদ্দেশ্য সম্পন্ন করার জন্য এই নিরীহ জনগণকে, এই ছাত্রকে, ছোট ছোট বাচ্চাদেরকে, মহিলাদেরকে, স্কুলের মেয়েদেরকে মানবডাল হিসেবে ব্যবহার করছে। সামনে মানবডাল হিসেবে দিয়ে দেয়, পিছনে অস্ত্রধারীরা থাকে। তখন গিয়ে ওদেরকে বাধ্য করে যে তোমরা মারামারি করো, মারামারি না করলে তোমাদেরকে গুলি করে মেরে ফেলবো। পিছনে বন্দুক, সামনে হয়তো বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে পুলিশ, বিডিআর, আনসার, আর্মি সবাই আছে। এই অবস্থায় ওই মানুষগুলো মানবডাল হিসেবে তারা কিন্তু ব্যবহার হচ্ছে, মারামারি করতে বাধ্য হচ্ছে। মারামারি না করলে তাকে তো বাড়িতে গেলে মেরে ফেলবে বা পেছন থেকে ফায়ার হবে। এমনি একটি অবস্থায় আমি পাহাড়ের জনগোষ্ঠীকে দুই ভাগে বিভক্ত করতে চাই। এক ভাগ হলো সশস্ত্র উপজাতীয় ভাই, আরেকটা হলো নিরস্ত্র উপজাতীয় ভাইয়েরা। নিরস্ত্র উপজাতীয় ভাইয়েরা সবসময় বাংলাদেশ সরকারের সাথে বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকার করে থাকতে চায়। আর সশস্ত্র গ্রুপগুলো বিদেশিদের ইন্ধনে, আর সাম্প্রতিককালে পতিত সরকারের একটা ইন্ধন আছে। পতিত সরকার ইন্ধন দিচ্ছে যে পাহাড়কে অশান্ত করে জাতি এবং ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিকভাবে যদি এই আওয়াজ তোলা যায় যে পাহাড় অশান্ত, পাহাড়কে ডক্টর ইউনূস সরকার কন্ট্রোল করতে পারছে না, সেখানে অমানবিক কাজ হচ্ছে, সেখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে, এটা প্রমাণ করতে পারলেই দেশে বিদেশে মানে এই জায়গাতে অদ্ভুত ভাই, যে সেটি হচ্ছে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারা নানাভাবে চেষ্টা করছে ষড়যন্ত্রগুলোর উৎস কোথায় সেটি
সেখান থেকে এই বিষয়গুলো তথ্য নিয়ে নানা জানা যে সিদ্ধান্তগুলো, যে ব্যবস্থাগুলো সেক্ষেত্রে কাজ করছে, আপনারা সম্পৃক্ত হচ্ছেন। আপনি যেমনটি শ্রেণী বিভাজন করলেন সশস্ত্র এবং নিরস্ত্র, আমার প্রশ্নটি হলো হয়তো এটি খুব কঠিন কিনা আপনার কাছ থেকেই শুনতে চাই। এদের মধ্যে কি কোনো উপায় অবলম্বন করেই ঐক্য প্রতিষ্ঠিত করা সম্ভব নয়? হ্যাঁ, সম্ভব। সেটা সম্ভব ছিল যে আমি বললাম তো, সমঝোতা, বন্ধুত্ব, আস্থার সম্পর্ক গড়ে তুলে সম্ভব ছিল, আছে, এখনো আছে। যদি তারা একটা ইগোতে না থাকতো, একটু ছাড় দিত। তারা তো স্বায়ত্তশাসন চায়, তারা বেসিক্যালি স্বাধীনতা চায়। তো সেই জায়গায় সমঝোতাটা কি করে হবে আপনি আমাকে বলেন। তাদের মূল কথা হলো স্বাধীনতা, স্বায়ত্তশাসন। তো এখন একমাত্র সমঝোতা হবে স্বাধীনতা দিয়ে দিলে। তারা আজকে আদিবাসী কেন চাচ্ছে? শান্তি চুক্তিতে বলা আছে যে আমি এই পার্বত্য অঞ্চলের সকল উপজাতীয়দের পক্ষে সন্টুলার মা স্বাক্ষর করিলাম। তাহলে উপজাতীয়দের পক্ষে উনি শান্তি চুক্তিতে, পার্বত্য চুক্তিতে সই করলেন। এখন শান্তি চুক্তির 10-20 বছর পরে এসে বলছেন আদিবাসী। এই আদিবাসী তো সংবিধানে নাই, তাহলে আদিবাসী প্রশ্নটা নিয়ে তারা এত সোচ্চার কেন? কারণ জাতিসংঘের একটা ক্লজ আছে, যে ক্লজে আদিবাসী যদি স্টাবলিশ করা যায় তাহলে জাতিসংঘের একটা চিঠির মাধ্যমে সাউথ সুদান অথবা পূর্ব তিমুর এটা করা সম্ভব, বিনা রক্তপাতে স্বাধীন করা যায় যদি আদিবাসী হিসেবে স্টাবলিশ করা যায়। এই জন্যই তারা আজকে আদিবাসী নিয়ে উঠে পড়ে লেগেছে। এবং বাংলাদেশ সরকার এবং সংবিধানে কিন্তু তা নাই। এই অবস্থায় বলতে চাচ্ছি যে সম্ভব, সমঝোতা অবশ্যই সম্ভব, যদি বিদেশি ইন্ধন, দেশীয় ইন্ধন, মানে এই যে অদ্ভুত ভাই সমঝোতা যেটি সম্ভব আপনি বলছেন, সেক্ষেত্রে এই দেশের মধ্যে দেশের বাইরে যে ঐক্যগুলো, শক্তি বা ঐক্যগুলো আছে, সেই শক্তিগুলোকে একত্রিত করে বা এক জায়গায় নিয়ে এসে কীভাবে সেটি সম্ভব, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। পরবর্তী পর্যায়ে শুনবো। আমি একটু ইঞ্জিনিয়ার রেজাউল করিম ভাই আপনার কাছে আসতে চাই। দুজন সম্মানিত আলোচকের কাছ থেকে আপনি শুনলেন সেই জায়গা থেকে অধিকারের প্রশ্ন, তাদের মানবাধিকারের যে প্রেক্ষাপট, জীবনযাত্রার পরিবর্তন, সেটি কি ধরনের কাজ হয়েছে দুইজন সম্মানিত আলোচকিত বললেন। তারপরে যখন এই বাস্তবতা, তখন সরকারের কি করা উচিত? আমি ওই যে অদ্ভুত ভাইয়ের শেষ কথার থেকে শুরু করতে চাই। উনি বললেন যে সমঝোতা সম্ভব যদি তাদেরকে স্বায়ত্তশাসন দেওয়া হয় অথবা স্বাধীনতা দেওয়া হয়। এখন স্বায়ত্তশাসন পর্যন্ত না হলে বুঝলাম, স্বাধীনতার মাধ্যমে যদি আপনার এই সমঝোতা করতে হয়, তার মানে হচ্ছে যে এটাকে একটা দেশবিরোধী একটা ষড়যন্ত্র, দেশবিরোধী একটা চক্রান্ত। আপনার এই বিষয়ে তো আমাদের রাজনীতিবিদদের, আমাদের দেশের অধিবাসীদের, সামরিক বাহিনীর এবং সবাইকে মানে জিরো টলারেন্সে আপনার কাজ করতে হবে। যে আপনার দেশের অংশ থেকে যদি কোনো দাবি দেওয়া থাকে, কোনো তাদের বিরুদ্ধে কোনো হয়, নিপীড়ন হয়, বা তারা যদি অনগ্রসর থাকে, কোনো অসুবিধা থাকে, সেই জিনিসগুলো আমরা অ্যাড্রেস করতে পারি। কিন্তু বাংলাদেশকে বিচ্ছিন্ন করার যে কোনো চক্রান্ত বা এই যে আদিবাসীর একটা ধোয়া তোলে জাতিসংঘের একটা সুযোগ সৃষ্টির অপচেষ্টা, এইটা একেবারে মানে গোড়া থেকে বন্ধ করে দিতে হবে আর কি। এবং না, সেটা কিভাবে করা যেতে পারে, যেটি আমাদের পলাশ ভাই বলছেন যে আসলে বিষয়গুলো শুধু এর পার্বত্য চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়, এর বাইরেও এর অনেক ফ্যাক্টর কাজ করছে, সেখানে সরকার কিভাবে তার এই আমাদের কাজ করে স্বাধীনতা, সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে হবে। আপনার বিদেশি ষড়যন্ত্র তো আছে, এটা তো পরিষ্কার, এবং তারা তাদের দেশের স্বার্থে কাজ করবে, আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করব। আজকে কোনো বাইরের শক্তিকে আমরা তো এখানে অ্যালাউ করতে পারি। আমাদের সামরিক বাহিনী যথেষ্ট শক্তিশালী, দেশপ্রেমিক, এবং আমরাও দেশপ্রেমিক। কাজেই বাইরের ষড়যন্ত্রকে মানে মোটেও গ্রাহ্য করা যাবে না, এবং সেখানে প্রয়োজন বোধে আরও সামরিক বাহিনীকে সেখানে আরও বেশি অ্যাপয়েন্ট করতে হবে, এবং সিভিল প্যারামিলিটারি ফোর্স যেটা যে ভাই উল্লেখ করেছেন, যে পুলিশ, বিজিবি, তারপর আপনার আনসার বাহিনী, এদেরকেও ইনভলভ করতে হবে। এবং আপনার যারা সশস্ত্র বা গোষ্ঠী আছে, যারা দেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনার করতে চায়, আঘাত করতে চায়, তাদেরকে নিরস্ত্র করতে হবে, তাদেরকে আইনের সম্মুখীন করতে হবে। এবং যারা উদিত ভাই বললেন যে আপনার সশস্ত্র বাহিনী খুবই কম, কিছু নিরস্ত্র বাহিনীকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে, এখানে আমাদের গোয়েন্দা সংস্থাকে আরও বেশি সজাগ থাকতে হবে, কীভাবে তাদেরকে এই
এই ব্ল্যাকমেইলিং থেকে এই থেকে বের করা যায়, জি। সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। সবসময় সচেষ্ট থাকে ইঞ্জিনিয়ার রেজাউল করিম। অসংখ্য ধন্যবাদ। একটা বিরতিতে যাব, তার আগে মেহেদী হাসান পলাশ ভাই প্রশ্নটি রেখে যাই যে আসলে এই বাস্তবতায় সমঝোতার যে প্রসঙ্গ, ঐক্যের প্রসঙ্গ, যেটি অদূত ভাই সেখানকার বাস্তব পরিস্থিতি, এবং আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, গবেষণা করেন, এখানে প্রশ্নটি হচ্ছে যে যারা সশস্ত্র সেই সংখ্যা অনেক কম, নিরস্ত্র বা শান্তিকামী এই সংখ্যাটি অনেক বেশি, তাহলে তাদেরকে একত্রিত করে যে শান্তি প্রতিষ্ঠা পাহাড়ে, সেই জায়গাটিও করার ক্ষেত্রে দেশে এবং দেশের বাইরে থেকে যে সহযোগিতা প্রয়োজন, সেই সহযোগিতা সরকারের পক্ষ থেকে সেই সহযোগিতার সাথে সম্পৃক্ত হওয়াটা খুব কঠিন কিনা, যে বাস্তবতা বিরাজ করছে, নাকি সেটি চাইলে কোনো না কোনোভাবে রাজনৈতিক শক্তির মধ্যে দিয়ে সেটি আনয়ন করা সম্ভব, যে আসলে যে শক্তিগুলো এখানে অস্থিরতা সৃষ্টির পেছনে দায়ী বা তারা সক্রিয়ভাবে কাজ করছে, সকল শক্তিকে এক জায়গায় এনে শান্তি প্রতিষ্ঠায় সরকার কিভাবে ভূমিকা পালন করতে পারে দেশে এবং দেশের বাইরে? এখানে একটা জিনিস মানে আমি যদি পরিষ্কার করি, দেখেন আমাদের মানে স্বাধীনতার পূর্বে পুরো 60-এর দশকে আমরা কিন্তু স্বায়ত্তশাসনের কথা বলেছি। আমরা আমাদের 6 দফার মধ্যে বা পরবর্তীকালে আমরা সবসময় 25শে মার্চের আগ পর্যন্ত সুস্পষ্টভাবে এই দেশের রাজনৈতিক নেতাকর্মীরা বা কেউই স্বাধীনতার কথা ওইভাবে সুস্পষ্টভাবে আসে নাই। বাট পাকিস্তানিরা কিন্তু বারবার বলেছে যে না, এটা স্বায়ত্তশাসন না, এটা স্বাধীনতা, এটা স্বাধীনতার আন্দোলন। মানে আমাদের এটা যে স্বাধীনতার আন্দোলন ছিল আমরা জানতাম, কিন্তু আমরা বলি নাই, আমরা বলেছি স্বায়ত্তশাসন। হ্যাঁ, আমরা টেকনিক্যাল কারণে কখনোই বলি নাই। পাহাড়ে আজকে যে স্বায়ত্তশাসনের কথা বলা হচ্ছে, তারা বারবার বলছে স্বায়ত্তশাসন, কিন্তু আসলে আমরা বুঝতে পারছি এটা স্বাধীনতার আন্দোলন। কাজে এই যে পার্বত্য চট্টগ্রামে যে সমস্যাটা হচ্ছে, সমস্যাটার সমাধান এখানে, এই জায়গাটাতেই আমাদের জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের মিডিয়া, আমাদের বুদ্ধিজীবী সমাজ, আমাদের নিরাপত্তা বাহিনী এবং সব জনগণ, সবাইকে এটা বুঝতে হবে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের 1/1 এই 1/1 অংশ স্বাধীন করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে, বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য। আমি স্বাধীন শব্দটা না বলে আমি এভাবে বলি, কারণ নানা রকম সরকার কিভাবে, সরকারের যে ভূমিকাগুলো, না আমি বলছি যে এই যে নানামুখী ষড়যন্ত্র চলছে, আমি যদি এই জিনিসটা বুঝতে পারি এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার সমাধানটা খুঁজি, তাহলে সমস্যার সমাধানটা সম্ভব। আমরা এই জায়গাটাতে কখনোই যেতে চাচ্ছি না। আমরা উট পাখির মতো মানে বালিতে মুখ গুজে আমরা পরিস্থিতিটাকে এড়িয়ে অন্যদিকে বা নানাভাবে ডাইভার্ট করতে চাচ্ছি। নানা রকম রাজনৈতিক আলোচনা, তাদের এই করো সেই করো, নানা কিছু করো, এগুলো নানা রকম হতে পারে, কিন্তু আমাকে মূল বিষয়টা বুঝতে হবে এটা সার্বভৌমত্বের সংকট, এটা অখণ্ডতার সংকট। এই সংকটের জন্য আমাকে যা যা করা দরকার, অর্থাৎ আমি যখন চিন্তা করব যে আমার বাংলাদেশের 1/1 স্বাধীন হয়ে যাচ্ছে, এটাকে আমাকে ঠেকাতে হবে, এইটার জন্য আমাকে প্রয়োজনে জীবন দিতে হবে বা যা যা করণীয় তাই করতে হবে। এই ব্যাপারে মানে আমরা ওই পথে আগে একটা শান্তিপূর্ণ উপায় যাতে সমাধান হয়। আমি তো যুদ্ধ করতে বলছি না, আমি বলছি যে আপনার মাথার ভিতরে যখন আপনি প্ল্যানিংটা করবেন, তখন আপনি কি এটা মাথায় রাখতে হবে যে এই লড়াইটা এটা লড়াই না, এটা স্বায়ত্তশাসনের লড়াই না, এটা স্বাধীনতার লড়াই। আমি আপনাকে বলছি না যে পাহাড়ে গিয়ে এখন যুদ্ধ করতে হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে ধ্বংস করে দাও, নট দিস। নানা রকম অ্যাপ্রোচ আছে, মানে সমাধানের অনেকগুলো অ্যাপ্রোচ আছে। রাজনৈতিক অ্যাপ্রোচ, সকলকে এই পাহাড়ের যে বাস্তবতা, সেই বাস্তবতাগুলোকে বোঝার মতো যে সামরিক অ্যাপ্রোচ আছে, হ্যাঁ, মানে সিকিউরিটি অ্যাপ্রোচ আছে, পলিটিক্যাল অ্যাপ্রোচ আছে, ডেভেলপমেন্টের অ্যাপ্রোচ আছে, তারপরে আপনার পাহাড়ি বাঙালি যে ওখানকার যে কমিউনিটিগুলো আছে, কমিউনিটিগুলোর মধ্যে মানে সম্প্রীতি তৈরি করার একটা ব্যাপার আছে। জাতীয় সমস্ত মানুষকে, সমস্ত মানুষকে জাতীয়তা বোধে উজ্জীবিত করার ব্যাপার আছে। যা কিছু করতে হবে আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে যা চলছে এটা মূলত এই অঞ্চলকে বিচ্ছিন্নতাবাদের ষড়যন্ত্র। এইটাকে মাথায় রেখে যদি আমি আমার পরিকল্পনা নির্ধারণ করি, সমস্যার সমাধান সম্ভব। অসংখ্য ধন্যবাদ মেহেদী হাসান পলাশ ভাই। অদূত ভাই আসতে চাই এভাবে যে প্রশ্নটা আপনার কাছে রেখা, যে সমঝোতার ক্ষেত্রে এই সকল শক্তিকে বাজারের পেছনে কলকাঠি নাড়ছেন, সেক্ষেত্রে দেশ বা বর্তমান সরকার কিভাবে সেই
আন্তর্জাতিক যে শক্তিধর প্রতিষ্ঠান অথবা দেশগুলো আছে বা জাতিসংঘকে অন্তর্ভুক্ত করি এই সমস্যাটি সমাধান করা যায়, এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে যে ব্যক্তি শক্তি যেখানে খুব সীমিত পরিসরে কাজ করে সেখানে তো নিশ্চয়ই রাজনৈতিক শক্তির যে পরিধি সেটি অনেক বড়। আপনি শুরুর দিকের একেবারে 2 পর্যায়ের আলোচনায় এই আলোচনাটি করলেন। এই রাজনৈতিক শক্তিকে আরও বেশি শক্তিময় করার উপায় কি, বিশেষ করে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায়? অদ্ভুত ভাইয়া। আর পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিকভাবে যদি এটাকে সমৃদ্ধ করতে হয়, পাহাড়ের রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মূল জাতীয় স্রোতধারা নিয়ে আসতে হবে। কারণ প্রশ্ন হলো তারা আসছে কিনা, তারা তো নিবন্ধন করতেও চায় না। তো তারা জাতীয় রাজনীতির স্রোতধারায় যখন আসবে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, এই দলগুলোর সাথে যদি তারা মার্চ করে অথবা তাদের কোনো নিজস্ব দল নিয়ে যদি তারা বাংলাদেশকে ওন করে, বাংলাদেশকে স্বীকার করে তারা যদি রাজনৈতিক দল করে, এবং সেখানে একটা সমঝোতার রাস্তা ওপেন হতে পারে। আর দ্বিতীয়ত হলো যে কি, এই পরিস্থিতি আমি তো আগেই বলছি, এটা কতিপয় লোক করছে। একটা অংশ সশস্ত্র গ্রুপ, তারাই, নিজস্ব গ্রুপ করছে না। যদিও সশস্ত্র গ্রুপের সাথে একটা তাত্ত্বিক বুদ্ধিজীবী মহল জড়িত আছে। যেমন ধরেন, আমি নাম ধরে বলতে পারি, যারা কলকাঠি নাড়ছে, রাজা দেবাশিস রায়, এই টাইপের কিছু লোক, তারা বর্তমানে এই সমস্ত পরিস্থিতিতে উস্কানি দিচ্ছে। রাষ্ট্রবিরোধী আপনার কাজে তারা তাদের বুদ্ধিজীবীর বুদ্ধি অ্যাপ্লাই করছে। তারা একদিকে সরকারের সাথে ডায়লগ করে, কথা বলে সুন্দর সুন্দর, আবার অপরদিকে এই সশস্ত্র গ্রুপগুলোকে তারা বুদ্ধি দিয়ে যোগান দিচ্ছে, তথ্য যোগান দিচ্ছে, উপাত্ত যোগান দিয়ে এই ক্ষেত্রে সমাধান হলো যে প্রথমত আরেকটা ডায়লগ করা যেতে পারে, সর্বশেষ ডায়লগ। সেই ডায়লগটা হতে পারে, প্রথম তাদের যে বুদ্ধিজীবী শ্রেণীটা এদেরকে উস্কানি দিচ্ছে তাদের সাথে এবং সশস্ত্র গ্রুপের নেতাদের সাথে 2 ভাগে 2টা ডায়লগ হতে পারে। সেই ডায়লগে যদি সমাধান না হয়, তাহলে পাহাড়ি এবং বাঙালি উভয়ের শান্তির জন্য, উভয়ের সমঝোতার জন্য, এই পাহাড়কে বাংলাদেশের অখণ্ডতার মধ্যে রাখার জন্য, বিচ্ছিন্ন হতে না দেওয়ার জন্য, অখণ্ড এই ভূখণ্ডকে রাখার জন্য, এই মানচিত্রকে অখণ্ড রাখতে হলে, তাহলে এই সমঝোতার জন্য ডায়লগ করতে হবে আরো 2 বার বা 2টা অংশের সাথে। পাশাপাশি এই ডায়লগ যদি সফল হয় তো ফাইন, আমরা সবাই সানন্দে বসবাস করলাম বাংলাদেশ নিয়ে। আর যদি ব্যর্থ হয়, তাহলে আমার দৃষ্টিতে সরকারকে কঠিন হস্তে শুধুমাত্র সশস্ত্র গ্রুপের লোকগুলোকে গ্রেপ্তার করা আর সশস্ত্র লোকগুলোর থেকে অস্ত্র তুলে নেওয়া, অস্ত্রগুলা মানে আপনার করে নিয়ে আসা, তাদের থেকে জব্দ করা। এই অস্ত্রগুলো যদি জব্দ হয়ে যায় আর অস্ত্র বহনকারীরা যদি আইনের আওতায় চলে যায়, তাহলে কিন্তু পাহাড় শান্ত হয়ে যাবে। অদ্ভুত ভাই, আপনার আলোচনার সাথে আমরা এটা বলতে চাই যে আসলে সবাই শান্তির পথেই হাঁটবে, সেটি প্রত্যাশা করি। একেবারে শেষ লাইন হিসাবে কিছু যুক্ত করবেন কিনা? শেষ লাইন হলো, আমার বক্তব্য হলো, ভাই, আমরা বাংলাদেশের মানুষ, পাহাড়ি আমাদের ভাই, পাহাড়িরাও আমাদের বোন, আমরাও তাদের ভাই। আমরা একই দেশে বসবাস করি। পৃথিবীর কোনো দেশ নাই যেখানে বিভিন্ন জাতি বসবাস করে না, বিভিন্ন গোষ্ঠী বসবাস করে না। সেখানে সম্প্রীতিবোধ রেখেই বসবাস করতে হবে, সম্প্রীতিবোধ রেখেই বসবাস করতে হবে। আমি পাহাড়ি ভাইদের প্রতি, বাঙালি ভাইদের প্রতি আহ্বান করব যে আপনারা শান্তি প্রতিষ্ঠা করার জন্য সাহায্য করুন, একে অপরের সাথে হানাহানি শান্তি প্রতিষ্ঠায় সবাই এগিয়ে আসুন। অদ্ভুত ভাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি, ইঞ্জিনিয়ার শেষ করবো, শেষ মন্তব্যে কি বলবেন? শেষ মন্তব্যে আমি বলতে চাই যে বর্তমান সরকারকে যে এই পার্বত্য চট্টগ্রামের উপর একটু বিশেষ নজর দেওয়ার জন্য যে দেশবিরোধী ষড়যন্ত্র যেগুলো চলছে, সেই দেশবিরোধী ষড়যন্ত্রকে কঠিন হস্তে দমন করতে হবে এবং পাশাপাশি পাহাড়িদের যে সমস্যা রয়েছে সেগুলোও যাতে অ্যাড্রেস করা যায় আর কি, এবং একই সাথে কিভাবে সেখানে শান্তি, স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই ব্যাপারগুলো নিয়েও ভাবতে হবে। জি, এছাড়া আর কিছু বলবেন? আর হচ্ছে যে আপনার ওই পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ বা অন্যান্য পার্বত্য চট্টগ্রামের বাইরে অন্যান্য যেসব বাংলাদেশি ভাইয়েরা রয়েছে তাদের অবাধ যাতায়াত, ব্যবসা বাণিজ্য এগুলো নিশ্চিত করতে হবে। তাহলে
আস্তে আস্তে করে ওখানে একটা সম্প্রীতি শুরু হবে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন। পরবর্তীতে এটা বাধাগ্রস্ত হয়েছে। আমাদের আবারও সেইভাবে আর কি, যে ওখানে পাহাড়িদের সঙ্গে আমরা যত বেশি মিশবো, পাহাড়িরা যত আমাদের সঙ্গে মিশবে, তাতেই আমাদের বন্ধন সৃষ্টি হবে এবং দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে খুবই সতর্কতার সাথে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নানা অংশীজন যারা এই পরিস্থিতির সাথে যারা অংশীজন স্টেক হোল্ডার আছেন, তাদের মধ্যে সংলাপ আলাপ আলোচনা যেরকম প্রয়োজন, পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার সকল উপায়গুলো কিভাবে প্রয়োগ করা যায় সেক্ষেত্রেও সরকার অনেক বেশি সচেষ্ট থাকবে, সেটাই তো আপনি বলতে চাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মেহেদী হাসান পলাশ এবং অদূত ভূঁইয়া, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।